ইরানে স্থানীয় মুদ্রার পতনের জেরে শুরু হওয়া বিক্ষোভে দেশজুড়ে অস্থিরতা, হত্যাকাণ্ড ও গ্রেপ্তার চলছে। নেতৃত্ব বলছে তারা বিক্ষোভকারীদের কথা শুনবে, তবে দাঙ্গায় জড়িতদের জন্য মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর যুক্তরাষ্ট্র দমন পীড়নের বিরুদ্ধে সতর্ক করেছে। আবারও স্বাগতম, আমি জেমস বেইস। টানা 2 সপ্তাহের ব্যাপক বিক্ষোভ ইরানকে নাড়িয়ে দিয়েছে। সরকারি বিরোধী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয় পক্ষ থেকেই শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই অস্থিরতার প্রধান কারণ স্থানীয় মুদ্রার ভয়াবহ পতন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় আগে থেকেই চাপে থাকা দেশে সাধারণ মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠেছে। ইরানের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের কথা শোনার প্রতিশ্রুতি দিলেও অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেসামরিক মানুষ নিহত হলে সামরিক হামলার হুমকি দিয়েছেন, আর ইরান বলেছে আক্রমণ হলে তারা পাল্টা জবাব দেবে। তাহলে পরিস্থিতি কতটা অস্থির? ইরানের নেতৃত্ব কি এই বিক্ষোভের ঢেউ সামাল দিতে পারবে? আর অস্থিতিশীলতা বাড়লে এর কি আঞ্চলিক প্রভাব পড়বে? এসব নিয়েই আজকের আলোচনা। তার আগে দেখুন আলেকজান্ড্রা বায়ার্সের এই প্রতিবেদন। অবাধ্যতা। ইরান জুড়ে জ্বলছে আগুনের মতো। লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার ভয়াবহ পতনের বিরুদ্ধে 2 সপ্তাহের বিক্ষোভ দেশটিকে গত 3 বছরের মধ্যে সবচেয়ে বড় অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। রাজধানী তেহরান থেকে শুরু হয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বহু শহর ও নগরে। এর মধ্যে রয়েছে ইরানের দ্বিতীয় পবিত্র শহর কুম এবং সর্বোচ্চ নেতার জন্মস্থান মাশহাদ। এরপরই নিরাপত্তা বাহিনীর দমন অভিযান শুরু হয়। বৃহস্পতিবার থেকে ইন্টারনেট ও টেলিযোগাযোগের অধিকাংশ সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভে জড়িত যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সংবাদ অনুযায়ী ডজনের বেশি বেসামরিক মানুষ ও নিরাপত্তা কর্মকর্তারা নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি 2500-র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা অভিযোগ করেছেন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হয়ে কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প বারবার হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং তেহরানকে সতর্ক করে সে দাবি করে সে ইরানি জনগণের পাশে আছে। সে দায়িত্বজ্ঞানহীন। সে বেসামরিক মানুষের কথা ভাবে না। কিছু বিক্ষোভকারী হয়তো তাকে বিশ্বাস করছে। তাকে খুশি করতে তারা আবর্জনার ঝুড়িতে আগুন লাগাচ্ছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র ইরানকে কঠোরভাবে আঘাত করবে। ইরান সরকার বলেছে যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা ইসরায়েল ও অঞ্চল জুড়ে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করবে। কঠোর পরিণতির হুমকি সত্ত্বেও সমাবেশে যে প্রতিরোধ দেখা যাচ্ছে তা অসন্তোষের গভীরতা প্রকাশ করে, বলছেন এক ইরানি গবেষক। দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি থেকেই এই বিক্ষোভের সূচনা এবং অধিকাংশ ইরানির হতাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু পরিস্থিতি সহিংস রূপ নেওয়ার পর প্রতিদিন বিক্ষোভের পরিসর কমতে শুরু করে। বৃহস্পতিবার ছিল তেহরান সহ পুরো ইরানের জন্য সবচেয়ে ভীতিকর দিনগুলোর একটি। তবে গত 2 দিনে আমরা এসব ঘটনার পরিমাণ কমতে দেখেছি। আজ বিশ্ব তোমাদের জাতীয় বিপ্লবের পাশে দাঁড়িয়ে আছে এবং তোমাদের সাহসের প্রশংসা করছে। রাজপথ ছাড়বে না। আমার হৃদয় তোমাদের সঙ্গে। আমি জানি শিগগিরই আমি তোমাদের পাশে থাকব। এই অস্থিরতা এসেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার 7 মাস পর, যা অনেকের মতে সরকারকে তখন কিছুটা ঐক্যবদ্ধ করেছিল। কিন্তু এবার চাপ আসছে ভেতর থেকেই। আলেকজান্ড্রা বায়ার্স, আল জাজিরা, ইনসাইড স্টোরি। ঠিক আছে, এবার আজকের অতিথিদের সঙ্গে এসব বিষয় বোঝার চেষ্টা করা যাক। দোহা থেকে আমাদের সঙ্গে আছেন মেহরান কামরাভা, আরব সেন্টার ফর পলিসি স্টাডিজ অ্যান্ড রিসার্চে
ইরানি স্টাডিজ বিভাগের প্রধান। লন্ডন থেকে যুক্ত হয়েছেন রোকসান ফারমান ফারমাইয়ান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক মধ্যপ্রাচ্য রাজনীতির অধ্যাপক। আর ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সঙ্গে আছেন ত্রিতা পার্সি, কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটের নির্বাহী সহপ্রধান। এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সঙ্গে যোগদানের জন্য আপনাদের তিনজনকেই ধন্যবাদ। ত্রিতা, আপনাকে দিয়ে শুরু করি। এর আগেও আমরা ইরানে বিক্ষোভ দেখেছি 1999, 2009, 2017, 2019 এবং সর্বশেষ 2022 সালে। হয়তো তালিকাটা পুরোপুরি নয়। প্রতিবারই এই বিক্ষোভগুলো হয় সরকার শক্ত হাতে দমন করেছে, নয়তো ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এবার কি পরিস্থিতি ভিন্ন? নিশ্চিতভাবেই এবারের পরিস্থিতি নানা কারণে আলাদা মনে হচ্ছে। এর অন্যতম কারণ হল আগের সময়গুলোর তুলনায় পুরো ইরানি ব্যবস্থা এখন অনেক বেশি দুর্বল। বর্তমানে ইরান যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক গভীর। একই সঙ্গে দেশটি আরও কঠিন ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবস্থার ভেতরেই ভিন্নমত ও অসন্তোষ এখন সুস্পষ্টভাবে ভিন্ন মাত্রায় পৌঁছেছে। এছাড়া বিক্ষোভকারীদের ধরনও এবার আলাদা। এসব বিক্ষোভ মূলত রাতের বেলায় হচ্ছে। বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ 2022 বা 2009 সালের আগের সব বিক্ষোভই প্রধানত দিনের বেলায় অনুষ্ঠিত হয়েছিল। এর ফলে বিক্ষোভের প্রকৃত আকার নির্ধারণ করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে এবং আসলে কি ঘটছে তা বোঝাও কঠিন। একই সঙ্গে এটি বিক্ষোভের ভেতরে থাকা কিছু মানুষের জন্য আড়াল তৈরি করে, যারা সংখ্যায় খুবই অল্প হলেও সহিংসতায় যেতে চায় এবং বাস্তবে ফায়ার স্টেশন সহ নানা স্থাপনায় আগুন দেওয়ার মতো সহিংস কাজ করেছে। এই দিকটিও নিজেই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বড় পার্থক্যটি হল দাবিগুলো। 2009 সালে মূল দাবি ছিল নির্বাচনের ফল যেন সঠিকভাবে মানা হয় এবং নির্বাচনে যেন কারচুপি না হয়। 2022-এ দাবিটি ছিল পুরো ব্যবস্থার সম্পূর্ণ পতন। আর এবার আমরা দেখছি অর্থনৈতিক জবাবদিহিতার দাবির জায়গা থেকে খুব দ্রুতই আন্দোলনটি শুধু শাসন পরিবর্তনের দাবিতে নয়, বরং সাবেক শাহের ছেলের পক্ষে স্লোগানেও রূপ নিয়েছে, যে মাত্রায় আগে কখনো দেখা যায়নি। এটি হয়তো পুরো দেশ জুড়ে সমানভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু এমন মাত্রায় প্রকাশ পেয়েছে যা আগে কখনো দেখা যায়নি। রোকসানে, ত্রিতা বলছিলেন যে এবারের বিক্ষোভগুলো রাতের বেলায় হচ্ছে। আরেকটি বড় বিষয় হলো ফোন লাইন বন্ধ, ইন্টারনেট বন্ধ। ফলে আসলে কি ঘটছে তা আমরা স্পষ্টভাবে জানতে পারছি না। আল জাজিরার মাঠ পর্যায়ের দল থাকলেও পুরো ইরান জুড়ে পরিস্থিতি মূল্যায়ন করা কঠিন। আপনার মূল্যায়ন কি? ইরানি সরকারের জন্য এই পরিস্থিতি কতটা বিপজ্জনক? আমার মনে হয় আরও কয়েকটি দিক আছে যেগুলো এবার আলাদা। এর একটি হলো গত 24 ঘন্টার মধ্যে সেনাবাহিনী প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা সরকারকে সমর্থন করছে এবং ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামোর কিছু অংশ রক্ষা করবে। এটি নতুন বিষয় কারণ অতীতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ঘোষণায় সেনাবাহিনীকে এভাবে অন্তর্ভুক্ত হতে দেখা যায়নি। এর ফলে আমরা সরকার ব্যবস্থার ভেতরে কোনো বিভাজনই দেখতে পাচ্ছি না, বরং এই বিক্ষোভের মুখেও সরকারকে একটি শক্তিশালী পক্ষ হিসেবেই দেখা যাচ্ছে। যদিও এটি আগের তুলনায় দুর্বল, এ বিষয়ে আমি ত্রিতার সাথে একমত। তবু এই দিকটি গুরুত্বপূর্ণ কারণ সরকার চায় না বিক্ষোভ ও বিক্ষোভকারীদের কারণে নিজেদের দুর্বল হিসেবে উপস্থাপিত হতে। বিশেষ করে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই হামলার হুমকি দিয়েছে, তখন সরকার শক্ত অবস্থান দেখাতে চায়। আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য আংশিকভাবে এটাই, যাতে দমনপীড়নের দৃশ্য সহজে জনসমক্ষে না আসে। আর আমার স্পষ্ট ধারণা খুব শিগগিরই একটি কঠোর দমন অভিযান শুরু হতে যাচ্ছে। মেহরান, কিছু প্রতিবেদনে বলা হচ্ছে এই বিক্ষোভ ইরানের সব 31টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এমনও বলা হচ্ছে এটি 1979-র পর সবচেয়ে বড় গণ আন্দোলন। আপনি কি মনে করেন এটি ইসলামী প্রজাতন্ত্রের জন্য 1979-র পর সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত? গত কয়েক বছরে আমরা একাধিকবার দেখেছি, আপনিও যেমন উল্লেখ করেছেন, যখন ইসলামী প্রজাতন্ত্র গুরুতর সংকট ও বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। এটি আদৌ সবচেয়ে ভয়াবহ সংকট কিনা তা আমরা সম্ভবত আগামী এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারব, যদি বিক্ষোভ অব্যাহত থাকে এবং ধারণা অনুযায়ী তা আরও তীব্র ও বিস্তৃত হয়।
আমরা আসলে বিক্ষোভের প্রকৃত পরিসর জানি না, তবে আমরা জানি যে এগুলো সহিংস রূপ নিয়েছে এবং ভবন ও গাড়িতে আগুন লাগানোর দৃশ্য আমরা দেখেছি। তাই আমার মনে হয় নজর দেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল রোকসানে যেমন বলেছিলেন নিরাপত্তা বাহিনীর আচরণ। এখন পর্যন্ত আমরা এমন কোনো ইঙ্গিত একেবারেই দেখিনি যে নিরাপত্তা বাহিনীর রাষ্ট্র ছাড়া অন্য কিছুকে সমর্থন করছে, বরং তারা বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেই মনে হচ্ছে। সুতরাং এটি রাষ্ট্রের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় সংকট কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে বিক্ষোভ যত তীব্র ও বিস্তৃত হচ্ছে, জনগণ যত সাহসী হয়ে উঠছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তত কঠিন হয়ে পড়ছে। ত্রিতা, আপনারা সবাই বলেছেন আমরা অনেক কিছু জানি না, তবে যেটা পরিষ্কার তা হল এই বিক্ষোভের মূল কারণ অর্থনীতির ভয়াবহ অবস্থা। মুদ্রা কার্যত ধসে পড়েছে, মূল্যস্ফীতি 40%-এরও বেশি। কারণগুলো স্পষ্ট: আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অব্যবস্থাপনা, দুর্নীতি। কিন্তু এই বাস্তবতায় কর্তৃপক্ষের জন্য সমস্যাটা হলো এর কোনো সহজ বা দ্রুত সমাধান নেই। তারা তো এক রাতের মধ্যে এটা ঠিক করতে পারবেন না। একেবারেই না। মুদ্রার পতনের একটি বড় কারণ হল মুদ্রার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চলছে, অথচ সরকার তা প্রতিরোধ করতে সক্ষম নয়। কারণ যুক্তরাষ্ট্রের আরোপিত আর্থিক নিষেধাজ্ঞার ফলে সরকার বিদেশে থাকা নিজেদের অর্থে প্রবেশাধিকার হারিয়েছে, যার পরিমাণ প্রায় $100 বিলিয়ন পর্যন্ত। এই অর্থগুলোই সরকার মুদ্রা রক্ষার জন্য ব্যবহার করতে পারত, কিন্তু এখন তা তাদের নাগালের বাইরে। এই সব কারণ মিলিয়ে সরকার এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে যে ইভেন যদি তারা অত্যন্ত সহিংসভাবে দমনপীড়ন চালায়, এবং বর্তমানে ঠিক সেটাই ঘটছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে, তবুও দীর্ঘমেয়াদে এতে কোনো লাভ হবে না। দীর্ঘমেয়াদে পরিস্থিতি বদলাতে হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে হবে। এমন একটি চুক্তি করতে হবে যাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। আমার মনে হয় আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কেবল বিষয়টি উপেক্ষা করে আগের মতো অবস্থা বজায় রাখার আর কোনো সুযোগ নেই। এই ইস্যুতে এখন কিছু না কিছু পরিবর্তন ঘটতেই হবে। না, তাই না? মেহরান, আমার কাছে মনে হচ্ছে এই বিক্ষোভকারীরা খুবই বিস্তৃত একটি সামাজিক শ্রেণী থেকে এসেছে। বেকার তরুণরা আছে, ব্যবসায়ী ও দোকানদাররা আছে, মধ্যবিত্ত আছে, শিক্ষার্থীরাও আছে। আপনি কি 1979-র মতো একটি বিস্তৃত সামাজিক জোটের প্রতিফলন দেখতে পাচ্ছেন? নিঃসন্দেহে হ্যাঁ, তারা সবাই একত্রিত হয়েছে তাদের ক্রয় ক্ষমতা ও অর্থনৈতিক সামর্থ্যের ক্রমাগত ক্ষয়ের কারণে। এ কারণেই এই আন্দোলনটি সমাজের সব শ্রেণীকে ছুঁয়ে গেছে। আরেকটি লক্ষণীয় বিষয় হল বিক্ষোভ শুরু হয়েছিল ছোট শহরগুলোতে, কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে বড় বড় নগরে, যেমন মাশহাদ, ইস্ফাহান, সিরাজ এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে তেহরানে, যা আমরা বর্তমানে দেখানো ছবিতেই দেখতে পাচ্ছি। আমরা যা দেখছি তা হল অর্থনৈতিক সংকটের ব্যাপ্তি এতটাই বিস্তৃত যে তা বিভিন্ন প্রজন্মকে একসঙ্গে আঘাত করছে। একদিকে আছে তরুণ হাই স্কুল ও বিশ্ববিদ্যালয় পাশ করা যুবকরা, যারা চাকরি পাচ্ছে না। অন্যদিকে আছে অবসরপ্রাপ্ত মানুষ, যাদের ক্রয় ক্ষমতা পুরোপুরি ক্ষয় হয়ে গেছে এবং যাদের সারা জীবনের সঞ্চয় উধাও হয়ে গেছে। ফলে আমরা যা দেখছি তা হল দেশ জুড়ে ও প্রজন্ম জুড়ে বিস্তৃত মানুষের একটি জোট, যারা ঘরোয়া রাজনৈতিক পরিস্থিতি ও নিজেদের বর্তমান দুরবস্থায় সম্পূর্ণভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা কি ইরানের ভবিষ্যৎ নিয়ে কোনো অভিন্ন দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ? সেটি এখনও একটি খোলা প্রশ্ন, এবং এখনও পর্যন্ত উত্তর হল না। বিপ্লবী পরিস্থিতিতে প্রায়ই দেখা যায় সবাই বর্তমান অবস্থা আর চায় না, কিন্তু ভবিষ্যতে ঠিক কি চায় সে বিষয়ে সবার স্পষ্ট ধারণা থাকে না। রোকসানে, এবার আমি একটু কাঠামোগতভাবে জানতে চাই, কোন কোন বিষয় একটি আন্দোলনকে বিপ্লবে রূপ দিতে পারে এবং সেই বিপ্লব রাজনৈতিক পরিবর্তন আনতে পারে। আমি একটি তালিকা করেছি। অভিন্ন দাবি, সেটি আছে। একটি বড় অংশগ্রহণকারী জনসমষ্টি, সেটিও আছে। দীর্ঘস্থায়ী আন্দোলন, সেটিও আছে। কিন্তু শেষ যে বিষয়টি আমি লিখেছি সেটি আপনি আগেই উল্লেখ করেছেন: নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতাসীন এলিটদের নিরপেক্ষ থাকা বা আন্দোলনের পক্ষে চলে যাওয়া। এই জায়গাটাই কি সবচেয়ে বড় ঘাটতি, ত্রিতা? হ্যাঁ, আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে চাই। বিপ্লবের সময় আমি যখন ইরানে ছিলাম, তখন তেল ক্ষেত্র ও তেল শিল্প ছিল অন্যতম প্রধান শক্তি। তারা ধর্মঘটে নেমেছিল। কিন্তু এবার আমি তেল শিল্প কিংবা আবাদান অঞ্চলকে বিক্ষোভে জড়িতদের তালিকায় দেখছি না, বা সেরকম কিছু শুনতেও পাচ্ছি না। অথচ সেটি সরকারের অর্থনৈতিক প্রাণরেখা।
যতক্ষণ না তারা ধর্মঘটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান অনুপস্থিত থেকে যাচ্ছে বলে আমি মনে করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সরকারটি ব্যাপকভাবে ঘৃণিত হলেও এবং বিক্ষোভকারীদের ক্ষেত্রে সেই ঘৃণাই একটি বড় চালিকা শক্তি, তবুও বিক্ষোভকারীরা নিজেরা, যতদূর আমরা জানি, কোনোভাবেই একটি সুসংগঠিত বিরোধী শক্তি নয়। অথচ কোনো আন্দোলন যদি সত্যিকারের বিপ্লবের রূপ নিতে চায় তবে কোনো না কোনো ধরনের সংগঠিত বিরোধী শক্তি প্রয়োজন হয়। এটি কাকতালীয় নয়, বরং সরকারের একটি কৌশলগত সিদ্ধান্তই ছিল যাতে ইরানের ভেতরে কোনো সংগঠিত বিরোধী শক্তি বা নেটওয়ার্ক গড়ে না ওঠে। ফলে একটি গভীরভাবে প্রাতিষ্ঠানিক সরকারকে উচ্ছেদ করতে পারে এমন একটি আন্দোলনের রূপ নেওয়ার আগে এখানে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। আর শেষ যে বিষয়টি আমি বলতে চাই তা হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ১২ দিনের যুদ্ধে আমরা দেখেছি দেশটি এক ধরনের জাতীয়তাবাদী ঐক্যে আবদ্ধ হয়েছিল এবং জনগণ স্পষ্টভাবে বলেছিল যে তারা বাইরের হস্তক্ষেপ চায় না। এখন আমরা শুনছি বিশেষ করে বুদ্ধিজীবী মহলের কিছু মানুষ, এমনকি নোবেল বিজয়ী শিরিন এবাদসহ অনেকেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন। কিন্তু যেটা আমরা দেখছি না তা হল সরকার সমর্থকদের বাস্তব সংখ্যার চিত্র। আমার ধারণা সরকারপন্থী বিক্ষোভও হচ্ছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আর এটাও মনে রাখা জরুরি যে যদিও বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে, তবুও এটি ৮ কোটি ৮০ লাখ মানুষের দেশ এবং আমরা এখনও লক্ষ্য করছি বিক্ষোভের সংখ্যা লাখের ঘরেই সীমাবদ্ধ, অথচ বিপ্লবের সময় সেই সংখ্যা ছিল মিলিয়নে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনও রেজা পাহলাবির সঙ্গে সাক্ষাৎ করেননি, এটা লক্ষণীয়। তবে তিনি বলেছেন বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে। বাস্তবে বিক্ষোভকারীরা নিহতও হয়েছে। ট্রাম্প বলেছেন তিনি লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ প্রস্তুত। আপনার মতে ট্রাম্প কী ধরনের বিকল্প নিয়ে ভাবছেন? আর যুক্তরাষ্ট্র কি এই আশঙ্কায় আছে যে কোনো পদক্ষেপ উল্টো ভয়াবহভাবে ব্যর্থ হতে পারে? আমার মনে হয় আমাদের এটা মাথায় রাখতে হবে যে ট্রাম্প সদ্যই ভেনেজুয়েলায় একটি খুব সফল সামরিক অভিযানের মধ্য দিয়ে এসেছেন, যা হোয়াইট হাউসে এক ধরনের উচ্ছ্বাস তৈরি করেছে এবং তার ঝুঁকি মূল্যায়ন ও লাভ ক্ষতির হিসেবকে বড়ভাবে প্রভাবিত করেছে। এর ফলেই তিনি ইরানে সম্ভাব্য হস্তক্ষেপকে বাস্তবতার তুলনায় অনেক বেশি আশাবাদী দৃষ্টিতে দেখছেন, যা আমার মতে তার দেখা উচিত তার চেয়েও অনেক বেশি সতর্ক দৃষ্টিভঙ্গিতে। এটির পাশাপাশি তার ওপর ইসরায়েলের দিক থেকে এবং যুক্তরাষ্ট্রের সিনেটে থাকা ইসরায়েলপন্থী সদস্যদের কাছ থেকে প্রচণ্ড চাপ রয়েছে। তাদের ধারণা এটি যুক্তরাষ্ট্রের জন্য এমন একটি সুযোগ যেখানে খুব বেশি কিছু না করেও ইরানি সরকারের সম্ভাব্য পতনের কৃতিত্ব নেওয়া যেতে পারে। আমি মনে করি এই হুমকিগুলো দেওয়ার ক্ষেত্রে তিনি সত্যিই গুরুতর। এখনও তিনি পদক্ষেপ নেননি, তার কারণ হল যুক্তরাষ্ট্র এখনও প্রয়োজনীয় সামরিক সক্ষমতা বা সরঞ্জাম ওই অঞ্চলে মোতায়েন করেনি। তবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ধীরে ধীরে সেই সামরিক সম্পদগুলো ওই অঞ্চলের দিকে সরানো হচ্ছে। ট্রাম্প সম্ভবত এই ধারণা পোষণ করছেন যে ইরান এতটাই দুর্বল যে কেবল হুমকির মাধ্যমেই তাদের আত্মসমর্পণে বাধ্য করা যাবে বা ভেঙে পড়তে বাধ্য। সবাইকে অনেক ধন্যবাদ। মেহরান কামরাভা, রোকসানে ফারমান ফারমাইয়ান এবং ত্রিতা পার্সি, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। আপনার মতামতও আমরা জানতে চাই। আমাদের ফেসবুক পেজে কমেন্ট করুন facebook.com/AJInsideStory অথবা এক্সে আমাদের খুঁজুন @AJInsideStory। এই মুহূর্তে দোহা থেকে আমি জেমস বেইস এবং পুরো টিমের পক্ষ থেকে নিজেদের নিরাপদ রাখুন, সুস্থ থাকুন। এখনের মতো বিদায়।